সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বায়োলজি প্লাস পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের এই ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে বোটানি প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন এর ওপর আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা এই অধ্যায়ের রেটিং সম্পর্কে একটু ধারণা নেব। খেয়াল করো, কোষ ও কোষের গঠন এই অধ্যায়ের নিচে আমরা 1, 2, 3 তিনটি স্টার দিয়েছি, অর্থাৎ ট্রিপল স্টারে একটা অধ্যায়। আমরা সাধারণত 1 স্টার, 2 স্টার, 3 স্টার এরকম যদি রেটিং করে থাকি, তাহলে 3 স্টার রেটিং আমরা তখনই দিই যখন সেই অধ্যায়ের গুরুত্বটা অনেক বেশি থাকে। খেয়াল করো কেন আমরা এখানে ট্রিপল স্টার দিচ্ছি। আমরা এটাকে বিশ্লেষণ করার জন্য আমরা ক্যাটাগরি করেছি। এইচএসসি ভর্তি পরীক্ষার জন্য কি পরিমাণ গুরুত্ব রাখে সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরছি। দেখো, এইচএসসির পাশে আমরা 100% রেটিং দিয়েছি। এই কথাটার মানে হচ্ছে এইচএসসি পরীক্ষায় প্রতি বছর এই অধ্যায় থেকে একটা কোশ্চেন মাস্ট, একটা সৃজনশীল মাস্ট আসবেই। অনেক সময় একের অধিক কোশ্চেনও দেখতে পাই আমরা। আর এমসিকিউ তো অবশ্যই এই অধ্যায় থেকে একটা এমসিকিউ বা একের অধিক এমসিকিউ অবশ্যই এই অধ্যায় থেকে দিয়ে থাকে। সো আমরা এইচএসসির জন্য ওভারঅল এই অধ্যায়কে কত পার্সেন্ট রেটিং করছি? 100% রেটিং করছি। আমরা যদি ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, প্রতি বছর মিনিমাম একটা কোশ্চেন কিন্তু কোষ ও কোষের গঠন বেসিক অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু এসে থাকে। সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা এখানে 100% রেটিং দিচ্ছি। ডিইউ অ্যান্ড আদার্স, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে বায়োলজি পোর্শনে যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি, সেম একই অ্যান্সার আমরা পাবো, অর্থাৎ একই ধরনের রেটিং আমরা দেখতে পাচ্ছি 100%। তার মানে হচ্ছে এই ধরনের ভর্তি পরীক্ষা সমূহেও একটি কোশ্চেন, ন্যূনতম একটা কোশ্চেন, অনেক সময় একের অধিক কোশ্চেনও আসতে দেখা যায়। হ্যাঁ, কোন অধ্যায় থেকে? কোষ ও কোষের গঠন থেকে। যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা 100% রেটিং দিয়েছি, তাই ওভারঅল অধ্যায় রেটিং যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই বোটানি প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন এটি একটি ট্রিপল স্টার রেটিং অধ্যায়। সো এই অধ্যায়টা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবচেয়ে গুরুত্বের সাথে নিব, কেননা এটা বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের একেবারে বেসিক একটা অধ্যায়, প্রথম অধ্যায়। এই অধ্যায়ের ওপর ডিপেন্ড করে পরবর্তীতে সবগুলো অধ্যায়ের আলোচনা আসছে। সো আমরা এই অধ্যায়টা বেসিক ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। তো বন্ধুরা, অধ্যায় রেটিং জানার পরপরই আমরা চলে যাচ্ছি টপিক রেটিংয়ে। টপিক রেটিংয়ের শুরুতেই আমরা প্রথমে ট্রিপল স্টারের যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে উল্লেখ করছি। প্লিজ তোমরা খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং এখনই তোমরা এই টপিকগুলো তোমাদের খাতায় তুলে নাও। প্রথমেই যে টপিকটি আমি তোমাদের সামনে বলছি সেটি হচ্ছে কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক গঠন। আবার বলছি, কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক গঠন। ট্রিপল স্টারে এটি হবে সবচেয়ে প্রায়োরিটি বেসে প্রথম দিকে সিরিয়ালি যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে প্রথমেই আসছে কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক গঠন। 2 নম্বর কোশ্চেন অর্থাৎ 2 নম্বর টপিক হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আমি আবার বলছি, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। 3 নম্বর কোশ্চেন বা 3 নম্বর টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত ও রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত ও রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত ও রাসায়নিক গঠন। 3 নম্বরে রয়েছে ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ। আমি আবার বলছি, ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ। ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ। 5 নম্বরে রয়েছে নিউক্লিয়াসের ভৌত গঠন ও কাজ। আমি আবার বলছি, নিউক্লিয়াসের ভৌত গঠন ও কাজ। নিউক্লিয়াসের ভৌত গঠন ও কাজ। 6 নম্বরে যেই টপিকটি রয়েছে সেটি হচ্ছে বংশগতি নির্ণয়ে ডিএনএর ভূমিকা। আমি আবার বলছি, বংশগতি নির্ণয়ে ডিএনএর ভূমিকা। 7 নম্বরে যেটা রয়েছে সেটি হচ্ছে আরএনএর প্রকারভেদ ও কাজ। আরএনএর প্রকারভেদ ও কাজ। আমি আবার বলছি, আরএনএর প্রকারভেদ ও কাজ। 8 নম্বরে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ডিএনএ ডবল হেলিক্সের গঠন ও কাজ। ডিএনএ ডবল হেলিক্সের গঠন ও কাজ।
ডিএনএ ডবল হেলিক্সের গঠন ও কাজ। এবং সবশেষ 9 নাম্বার যে টপিকটা রয়েছে সেটি হলো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন। এই হচ্ছে ট্রিপল স্টারে সব মিলিয়ে 9টা টপিক। ইনশাল্লাহ প্রথমে আমরা এগুলোকে খুব গুরুত্বের সাথে নিলেই আমাদের পরীক্ষায় এই টপিকগুলো থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, সো আমরা কমন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবার আমরা আমাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা 2 স্টারের যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা খাতায় নোট করে নেব। প্রথমে আসছে ফ্লুইড মোজাইক মডেল। কি বললাম বলো ভাইয়া? ফ্লুইড মোজাইক মডেল। 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে গলজি বডির ভৌত গঠন ও কাজ। 3 নম্বরে যেই টপিকটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের ডেফিনেশন। আমি আবার বলছি, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের ডেফিনেশন। 4 নম্বরে রয়েছে অপেরণ। এই কোশ্চেনটা ভাইয়া প্রতি বছর তুমি কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই কমন পাবে। সো খুবই ইম্পর্টেন্ট, অপেরণ কাকে বলে বা অপেরণ কিভাবে গঠিত হয় বা অপেরণে কয়টি অংশ রয়েছে। এবার আসো 5 নাম্বার টপিক, সেটি হচ্ছে জেনেটিক কোড। অর্থাৎ জেনেটিক কোড কাকে বলে, জেনেটিক কোডের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো আমাদের ডবল স্টার রেটিংয়ের মধ্যে পড়বে। আমরা সবশেষ 1 স্টার রেটিংয়ের টপিকগুলোতে যেতে চাই। প্রথমেই রয়েছে কোষের সংজ্ঞা ও এর প্রকারভেদ। আমি আবার বলছি, কোষের সংজ্ঞা ও এর প্রকারভেদ। 2 নম্বরে রয়েছে নিউক্লিওটাইডের সংজ্ঞা। 3 নম্বরে রয়েছে সেন্ট্রাল ডগমা কি। আমি আবার বলছি, সেন্ট্রাল ডগমা কি। এটা বইয়ের একেবারে ভেতর থেকে এই টপিক রয়েছে। আসলে কেউ যদি বইয়ের ভেতরে না পড়ে তাহলে কিন্তু এই টপিকগুলো খুঁজে পাবে না। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বইয়ের ভিতর থেকে আসে। সো আমাদের কিন্তু অবশ্যই ভাইয়া মূল বইটা কিন্তু নিখুঁতভাবে প্রত্যেকটা শব্দ গুরুত্বের সাথে কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং আমাদেরকে অবশ্যই জানতে হবে। কেমন? 4 নম্বরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সিনোসাইড। আমি আবার বলছি, সিনোসাইড। এখান থেকে কোশ্চেন আসে যে সিনোসাইড কাকে বলে। 5 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যদিও 1 স্টারে দিয়েছি। সুইসাইডাল স্কোয়াড, অর্থাৎ লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। কেন বলা হয়? আত্মঘাতী থলিকা কেন বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু সিকিউ খতে প্রায়শই আসে। আমরা এই কোশ্চেনটা নিচ্ছি। আর সবশেষে নিউক্লিওটাইডের মতনই আরেকটা কোশ্চেন মাঝে মাঝে এসে থাকে, সেটা হচ্ছে নিউক্লিওসাইড। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টপিক রেটিং। সো আমরা জানলাম যে এই অধ্যায়ের গুরুত্ব কতখানি এবং এই অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েও কিন্তু আমরা কি করলাম, আলোচনা করলাম। আশা করছি তোমরা এই অধ্যায়ের টোটাল সারসংক্ষেপটা তোমাদের খাতায় খুব সুন্দরভাবে নোট করেছো। আমরা অবশ্যই পড়ার শুরুতেই এই টপিকগুলো একবার কি করব, চোখ বুলিয়ে নিব এবং এই টপিকগুলো যেন আমাদের মাথায় এইভাবেই যায় যে এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক। যখন এই টপিকগুলো আসবে ওভারঅল, যদিও টপিকে আমরা কিছু প্রশ্ন বলার চেষ্টা করছি, কিন্তু পড়ার সিস্টেম হলো এই টপিকের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই টপিকের আলোচনায় যা থাকবে আমরা সব কিছুই পড়ব, কোনো কিছুই যেন আমরা বাদ না দেই। তাহলে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় আমাদের প্রশ্ন কমন পড়বে এবং আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে আমাদের অ্যান্সারগুলো গুছিয়ে উপস্থাপন করতে পারবো। এবার আমরা প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনায় যেতে চাই। আলোচনার শুরুতেই আমরা জানব কোষের সংজ্ঞা, অর্থাৎ কোষ কাকে বলে। তো এই সংজ্ঞা জানার পূর্বে চলো বন্ধুরা আমরা একটি প্রবাহ চিত্র দেখে নিই। বন্ধুরা, আমরা এখানে একটি প্রবাহ চিত্র এঁকেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোষ প্রথমে রয়েছে।
কতগুলো কোষ মিলে টিস্যু গঠন হয় এটা আমরা বুঝতে পারছি, কতগুলো টিস্যু নিয়ে টিস্যুতন্ত্র গঠন হচ্ছে এবং টিস্যুতন্ত্র মিলে অঙ্গ গঠন হচ্ছে এবং সকল অঙ্গগুলো একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ জীবদেহ গঠন করে। তাহলে প্রবাহচিত্রর শুরু এবং শেষ যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা কিন্তু জীবদেহ গঠনের যে একক, সে একককে আমরা কি দেখতে পাচ্ছি? কোষ। এই বিষয়টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই প্রবাহ চিত্র থেকে কিন্তু খুব সহজে কোষের একটি সংজ্ঞা আমরা দিতে পারি। তাহলে সংজ্ঞাটা কেমন হবে? জীবদেহ গঠনের একককে আমরা কি বলবো? কোষ বলবো। ডি রবার্টিস, আমি আবার বলছি, ডি রবার্টিস উনি একজন বিজ্ঞানী ছিলেন। ওনার মতে কোষ হলো জীবের মৌলিক পদার্থের গঠনগত ও কার্যগত একক। সংজ্ঞাটি তোমরা একটু লিখে নাও। ডি রবার্টিস এর মতে জীবের মৌলিক পদার্থের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়? কোষ বলা হয়, যা আমরা এই প্রবাহ চিত্র থেকে খুব সহজেই বের করতে পারি। তো বন্ধুরা, কোষের সংজ্ঞা আমরা জানার পরপরই কোষের ইতিহাস সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তাহলে চলো কোষের ইতিহাসটা আমরা একটু জেনে নিই। এখানে খুব সুন্দর এবং খুব চমৎকার কিছু ইনফরমেশন তোমাদের বইয়ে রয়েছে। অবশ্যই ভাইয়া এই আলোচনা বা আমাদের এই টপিক দেখার পরে তুমি কিন্তু বইটা খুব সুন্দরভাবে রিডিং পড়বে, কেমন? এবং রিডিং পড়লে যদি কোনো কিছু গ্যাপ পড়ে যায়, তোমরা কিন্তু সেই জিনিসটা খুব সহজেই ধরে নিতে পারো। সো আমরা এখন চলে যাচ্ছি কোষের ইতিহাসে। খুব সহজ, কোষের ইতিহাস আসলেই আমাদের যে বিজ্ঞানী নাম আসবে তার নাম হচ্ছে রবার্ট হুক। দেখো ভাইয়া, তোমরা বোর্ডে আশা করে দেখতে পাচ্ছ রবার্ট হুক। তাহলে কোষের ইংরেজি নাম কিন্তু আমরা জানি কি? সেল। দেখো, সেলের এই যে সি আমরা দেখছি, সি এর মাথাটা দেখতে কিন্তু একটা হুকের মতন। খেয়াল করো, কিসের মতন? হুকের মতন। আর রবার্টের পরে ব্রাউনও থাকতে পারে, রবার্টের পরে হুকও থাকতে পারে। তাহলে বলো তো সেলের আবিষ্কারকের নাম কি হবে? সেলের আবিষ্কারকের নাম হবে কিন্তু ভাইয়া রবার্ট হুক, নট রবার্ট ব্রাউন। ঠিক আছে? তাহলে সেল শব্দের আবিষ্কারক কে? উত্তর হবে রবার্ট হুক। এখানে সালটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এটা কিন্তু পরীক্ষায় আসে। এই সালটা কিন্তু ভাই আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে সালটা কত দেখতে পাচ্ছি? 1665, মানে 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। ঠিক আছে? আচ্ছা, তার একটা বিখ্যাত বই রয়েছে, সেই বইয়ের নামটা অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা খাতায় একটু নোট করে নাও। বইয়ের নাম হচ্ছে, বইয়ে আছে ভাইয়া, তোমরা এটা অবশ্যই বই থেকে যখন পড়বে তখন বইয়ে এই লাইনটা, এই শব্দটা কিন্তু বক্স করে নিবে। তাহলে এই যে আমরা বইয়ের নামটা দেখতে পাচ্ছি মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, এই মাইক্রোগ্রাফিয়া এই বইয়ের ভিতরেই কিন্তু সর্বপ্রথম কোষ নিয়ে আলোচনা করা হয়। সো আমরা ইতিহাসের 3টা জিনিস জানলাম। একটা হচ্ছে বিজ্ঞানী আবিষ্কারকের নাম হচ্ছে রবার্ট হুক, সাল হচ্ছে 1665 সাল, আর কোন বই আলোচনা করেন? উত্তর হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এবার আমরা সেল শব্দটির উৎপত্তি সম্পর্কে জানব। এই শব্দটি ল্যাটিন সেলুলা থেকে উৎপত্তি লাভ করে। আমি আবার বলছি, ল্যাটিন সেলুলা থেকে উৎপত্তি লাভ করে। আর এই সেল শব্দের অর্থ হচ্ছে খুব সহজ, ক্ষুদ্র প্রকোষ্ঠ। ক্ষুদ্র প্রকোষ্ঠ। প্রাচীন যুগে সন্ন্যাসীরা ছোট ছোট কামরা অর্থাৎ ছোট ছোট কক্ষে তারা ইবাদত বা ধ্যান মগ্নে থাকতেন। সো সেখান থেকে কিন্তু সেলের একটা কি ধারণা আমরা পেতে পারি। অর্থাৎ রবার্ট হুক যখন একটা কর্কের ছিপি অণুবীক্ষণ যন্ত্রের নিচে উনি দেখেন, তখন দেখতে পান এরকম ছোট ছোট প্রকোষ্ঠ কিছু দেখতে পান। ঠিক আছে? তাহলে সেল শব্দের মূল অর্থটা কি দেওয়া আছে? ক্ষুদ্র প্রকোষ্ঠ। কোন শব্দ থেকে আসছে ভাইয়া? সেলুলার শব্দ থেকে আসছে। এটি কি ধরনের শব্দ? এটি একটি ল্যাটিন শব্দ। তাহলে আমরা বই যখন প্রথম পেজ খুলব তখন এই শব্দগুলো কিন্তু আমরা পাবো। তো এই শব্দগুলো থেকে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে চটপট দেরি না করে খাতায় যেভাবে তুমি নোট নিচ্ছ, ঠিক একই রকমভাবে তোমার বইটাও তুমি তৈরি করে ফেলো এখনই। বইয়ে সুন্দরভাবে এই শব্দগুলো সুন্দরভাবে হাইলাইট পেন দিয়ে তুমি কি করো? বক্স করে নাও। বক্স করে নাও যাতে তোমার পড়াটা কি থাকে? সংরক্ষণ থাকে। বইয়ের পেজ দেখলেই যেন তোমরা বুঝতে পারো যে কোন ইনফরমেশনগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা এর পরবর্তী আলোচনায় ফিরে যাই। পরবর্তী আলোচনায় আমাদের সেলের কিছু উদাহরণ আমাদের বইয়ে আছে,
সেই উদাহরণ বলতে গিয়ে এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি। তাহলে খুব সহজ, এটা তোমরা অনেক আগে থেকে জানো, সেটা হচ্ছে নিউরন কোষ হচ্ছে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ, যার লেন্থ হচ্ছে 1.37 মিটার। আমি আবার বলছি, যার লেন্থ হচ্ছে 1.37 মিটার। ওকে, এই তথ্যটা তোমরা একটু প্লিজ নোট করে নাও। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? উত্তর হবে নিউরন। প্রশ্ন হচ্ছে নিউরন বললেই ভাইয়া কোন শব্দটা মনে আসে? হ্যাঁ, তোমরা জানো নিউরন বললেই স্নায়ুতন্ত্র এই কথাটা মনে আসে। স্নায়ুতন্ত্রের ভাইটাল পোর্শন হচ্ছে কিন্তু ব্রেন। সো তুমি কিন্তু মানে ব্রেন ট্রেন এই বিষয়গুলো নিয়ে যখনই তোমার মাথার ভিতরে আসবে তুমি কিন্তু মনে পড়বে যে না, মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম ভাইয়া কি বলেছিল? ভাইয়া বলেছিল নিউরন কোষটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম কোষ। দেখি লেন্থ কত বলেছি? লেন্থ হচ্ছে 1.37 মিটার। 1.37 মিটার। ওকে, দ্বিতীয় আরেকটি ইনফরমেশন যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন যদি আসে যে ওভারঅল মানে সবচেয়ে বড় কোষের নাম কি, সেটা হচ্ছে উট পাখির ডিম। আমরা কি বলছি? উট পাখির ডিম। এটার আয়তন দেওয়া আছে 17 ইন্টু 20.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন চলো আমরা মনে রাখার জন্য একটা ছবি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে তোমাদের এই দুইটা ইনফরমেশনই মনে থাকবে যে ভাইয়া দুইটা ইনফরমেশন বলার সময় একটা ছবি এঁকেছিল, মজার ছবি। তো চলো, আমরা প্রথমে বলেছি নিউরন বললে কোন অর্গানটা আসবে? ব্রেন আসবে। সো চলো আমরা প্রথমে ব্রেনের ছবিটা একটু এঁকে দেখাই। খুবই সিম্পল, তুমি নিজেও আঁকা প্র্যাকটিস করো। দেখো, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমরা কি একটা ব্রেনের ছবি আঁকতে পারি। হিউম্যান ব্রেন দেখছো কত একেবারেই কিন্তু সহজ। হ্যাঁ, সেরেব্রাম আছে, সেরেবেলাম আছে, পন্স আছে, মিডল, মানে এভরিথিং। ঠিক আছে, খুব সহজে আমরা আঁকার চেষ্টা করব। বায়োলজির বিষয় যেহেতু এটি একটি পিকচার ডিপেন্ডেন্ট, তুমি যত বেশি ছবি আঁকবা তত কিন্তু তোমার নাম্বার ক্যারি করাটা সহজ হবে। সো আমরা প্রত্যেকটা টপিক চেষ্টা করব ছবি এঁকে উপস্থাপন করার জন্য, এবং ছবি আঁকার অনেক কৌশল রয়েছে। আমরা সবচেয়ে ইজিয়েস্ট যে কৌশল রয়েছে সেই কৌশলটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা ব্রেন। আর ব্রেন দেখলে কোন ইনফরমেশনটা মনে রাখতে বলেছিলাম? যে নিউরন হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ, লেন্থ 1.37 মিটার। আচ্ছা, দ্বিতীয় ইনফরমেশনটা কি দিয়েছিলাম? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। এটি 17 ইন্টু 12.5 সেন্টিমিটার হচ্ছে এটি আয়তন। সো আমরা উট পাখির ডিম এটা মনে রাখবো কিভাবে? দেখো, এই ছবি দিয়ে কিন্তু মনে রাখা যায়। ভাই একটু খেয়াল করো, আমি যদি এই ছবিটাকে এইভাবে ঠিক এইভাবে যদি খেয়াল করি, দেখো কি হয়ে গেল? উট পাখি, আর এই হচ্ছে উট পাখির ডিম। মনে থাকবে? মজা করে এই ছবিটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যেন ওই দুইটি ইনফরমেশন তোমার অনেক দিন মনে থাকে। এইভাবে তুমি টেকনিক্যালি যদি পড়াগুলো মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার বায়োলজির বিষয়টা অনেক ভালো লাগবে। এবার আমরা দেখব কোষ সৃষ্টি কিভাবে হয়। খুব ব্রিফলি যাচ্ছি না, কারণ পরবর্তীতে এটা ডিটেলস আমাদের আলোচনায় আসবে। শুধু একটা কথাই তোমাদের সামনে আমি বলতে চাই যে একটি কোষ পূর্ব সৃষ্ট কোষ থেকে কি হয়? উৎপত্তি লাভ করে। অর্থাৎ প্রি এক্সিস্টিং সেল থেকেই কিন্তু নতুন কোষ তৈরি হয়। তারপর আমাদের টপিকস হচ্ছে সেল থিওরি বা কোষ মতবাদ। অর্থাৎ তিনজন বিজ্ঞানী তারা অনেক গবেষণা করে কোষ সম্পর্কে কিছু মতবাদ প্রকাশ করেন। কালেকটিভলি সেই মতবাদকে আমরা কি নামে আমাদের কাছে পরিচিত? সেল থিওরি বা কোষ মতবাদ নিয়ে পরিচিত। পরীক্ষায় আসে যে এই মতবাদের প্রবক্তা কারা। সো চলো আমরা বিজ্ঞানীর নামটা একটু জেনে নিই। বিজ্ঞানীর নাম হচ্ছে থিওডোর সোয়ান। থিওডোর সোয়ান, ভার্চু ও স্লেডেন। তাহলে বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি আবার বলছি, থিওডোর সোয়ান, ভার্চু এবং স্লেডেন এই তিনজন বিজ্ঞানী কোষ নিয়ে ব্যাপক আলোচনা করার পরে কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রবর্তন করেন। বইয়ে খুব সুন্দর করে এই সেল থিওরির 4টি প্রতিপাদ্য বিষয় উল্লেখ করেছেন। সেই 4টি বিষয় কিন্তু আমরা অবশ্যই ভাইয়া বই থেকে তোমার খাতায় নোট করে নেব এবং মনে রাখার চেষ্টা করব, যেহেতু এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বইয়ের ভাষা যেগুলো ইউজ করেছে সেগুলোই কিন্তু আমাদের পরীক্ষার হলে
তুলতে হবে। সো তোমরা একটু প্লিজ এই টপিকটার পাশে তুমি এইরকম একটা সংকেত দিয়ে রাখো। দেখো আমি কি লিখলাম, এটিএম। এটিএম এই সংকেতটা তুমি বইয়ের সেল থিওরির পাশে দিয়ে রাখো। এটিএম মিনস একেবারে টানা মুখস্থ। তাহলে তুমি কি করবে, এটা থরলি এই চারটা যেই তত্ত্ব প্রদান করেন এই চারটা তত্ত্ব একেবারে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি কোষবিদ্যা বা সাইটোলজিতে। তাহলে কোষবিদ্যা নাম শুনেই তুমি বুঝতে পারছো যে বিজ্ঞানের যে শাখায় বা জ্ঞানের যে শাখায় আমরা কি কোষের কাজ, প্রকৃতি, কোষের গঠন, কোষ নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকি, সেটাকে আমরা কি বলবো, কোষবিদ্যা বলে থাকি। কেমন? আর এটার যেই টার্মটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি সাইটোলজি। তাহলে সাইটোলজির মিনিং কি? সাইটোলজির মিনিং হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যা কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলি, কোষবিদ্যা বা সাইটোলজি বলে থাকি। কেমন? এরপরে তোমার বইয়ে কোষের কাজ নিয়ে আলোচনা করেছে বা কোষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। 7টা বৈশিষ্ট্য আমাদের আবুল হাসান স্যারের বই দেওয়া আছে। 7টা বৈশিষ্ট্যই কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা 7টা বৈশিষ্ট্যই কিন্তু মনে রাখার চেষ্টা করব। ভাইয়া প্লিজ তুমি এই 7টা বৈশিষ্ট্যের পাশেও সেম এটিএম লিখে রাখো, কারণ এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে সেল বা কোষের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য নয়, কোনটি মিথ্যা তথ্য, অথবা বৈশিষ্ট্য কারেকশন বাদ দিয়েও সরাসরি জিজ্ঞাসা করতে পারে যে কোনটি কোষের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়। কেমন? এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো আমরা এই কোষের বৈশিষ্ট্যের পাশেও কী দিব বলো, এটিএম, এই ট্যাগটা দিয়ে দিব। এটিএম মানে একেবারে টানা মুখস্থ। তো তুমি যদি এই জিনিসগুলো যখন খাতায় তুলবে তখন দেখবে যে তোমাদের কাছে একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে যেটা 6 নম্বর পয়েন্টে আলোচনা করেছে, একটি হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা চলো আমরা এটা একটু ব্যাখ্যা জেনে নেই। খেয়াল করো, হোমিওস্ট্যাটিক কন্ডিশন, এটা একটা, তার মানে এটি একটি অবস্থা। কেমন? আমি যদি এই শব্দটা বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কি করব, এই কথাটার মিনিং বের করতে পারবো। তাহলে স্ট্যাটিক এই শব্দটা কিন্তু ভাইয়া স্ট্যাট অর্থাৎ কোনো একটা অবস্থা থেকে আসছে। তাহলে কিসের অবস্থা বোঝাচ্ছে বা কোন অবস্থাকে আমরা হোমিওস্ট্যাটিক অবস্থা বুঝি, সেটি হলো আমাদের দেহের অভ্যন্তরীণ যে পরিবেশ রয়েছে, সাধারণত এক্সট্রা সেলুলার ফ্লুইড ইসিএফ, এটাকেই বলা হয় ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে এই ইসিএফ এ যে এনভায়রনমেন্টটা রয়েছে সেই এনভায়রনমেন্টটাকে আমরা যদি কী করতে চাই, আমরা যদি কনস্ট্যান্ট রাখতে চাই, ধ্রুব রাখতে চাই, তাহলে সেই ধ্রুব রাখার যে প্রসেস সেটাকে আমরা কি বলি, হোমিওস্ট্যাটিক কন্ডিশন বলে থাকি। ঠিক আছে? এটি একটি উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সেটা হচ্ছে আমাদের লাংসের যেই সেলগুলো রয়েছে, পালমোনারি সেল, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এর মাধ্যমে দেহের অভ্যন্তরে অর্থাৎ ইসিএফ এ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডে একটা ভারসাম্য মেনটেন করা, অর্থাৎ তাদেরকে একটা ধ্রুব বা একটা মানে স্থির অবস্থানে রাখা। কেমন? তারপর হচ্ছে কিডনিতে যে সেলগুলো থাকে অর্থাৎ নেফ্রন, নেফ্রনের কাজ কি? নেফ্রনের কাজ হচ্ছে টু ক্রিয়েট অ্যান্ড এক্সক্রিট দ্য ইউরিন, অর্থাৎ মূত্র তৈরি করা এবং মূত্র নিষ্কাশন করা হচ্ছে কিডনির কোষ নেফ্রনের প্রধান কাজ। ঠিক আছে? তাহলে এই যে মূত্র তৈরি করলো এবং মূত্র নিষ্কাশন করলো, এটার মাধ্যমে কি হয়? পানির সাম্যতা রক্ষা পায়। সো এই পানির সাম্যতা রক্ষায় কে সাহায্য করছে? আমাদের কোষ সাহায্য করছে। কোন কোষ? কিডনির যে কোষ রয়েছে নেফ্রন, সেখানে আমাদের কি করছে? এই কাজটা করতে সহায়তা করছে। তারপরে হচ্ছে পিএইচ এর ভারসাম্য মেনটেন করছে। এভাবে দেহের অভ্যন্তরীণ যে পরিবেশ রয়েছে সেই পরিবেশকে সাম্যাবস্থা অর্থাৎ ধ্রুব অবস্থায় রাখার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে কি, হোমিওস্ট্যাটিক। এই নামটা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক সময় কোন তথ্যটি সত্য নয়, মিথ্যা নয়, এই জাতীয় কোশ্চিনে এখানে হোমিওস্ট্যাটিক পরিবর্তে হিমোস্ট্যাটিক এই শব্দটা কিন্তু চলে আসতে পারে। খুবই মনোযোগ দাও, কারণ হোমিও আর হিমো এই দুইটার মধ্যে শুধু সামান্য কিছু পার্থক্য, একটা ও আর একটা হচ্ছে ই দেওয়া আছে। তাহলে কি পার্থক্য? স্পেলিং যদি আমি দেখি তাহলে তেমন কোনো পার্থক্যই কিন্তু আমার চোখে পড়ছে না। হ্যাঁ, সামান্য ও আর ই এর পার্থক্য, এবং উচ্চারণ বা দেখতেও কিন্তু প্রায় একই, কিন্তু
ইনফরমেশনের ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সো আমরা জানবো হোমিওস্ট্যাটিক কন্ডিশনটা কি, জানলাম। আর হিমোস্ট্যাটিক কন্ডিশনটা কি, সরি। তাহলে হিমোস্ট্যাটিক কন্ডিশন, দেখো এখানে নামের শুরুতে হিমো যে শব্দটা হিম থেকে আসছে, আর হিম শব্দের অর্থ আমরা জানি রক্ত। তাহলে বায়োলজিতে এমন কিছু টার্ম আছে যে টার্মগুলো অর্থ জানলেই কিন্তু তুমি খুব সহজেই কিন্তু কি উত্তরগুলো আইডেন্টিফাই করতে পারো। তাহলে হিমস্ট্যাটিক রক্তের একটা অবস্থান বোঝাচ্ছে। সাধারণত আমাদের দেহের ভেসেলগুলো যখন রাপচার্ড হয় তখন রক্তক্ষরণ হয়, এবং আমরা দেখি যে একটা নির্দিষ্ট সময় পরে সেই রক্ত পড়াটা কি হয়, বন্ধ হয়ে যায়। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এই রক্ত পড়া বন্ধ হয়ে গেল, সেই প্রক্রিয়াকেই আমরা কি বলি, হিমোস্ট্যাসিস বলি, এবং ওই কন্ডিশনটাকে আমরা বলি হিমোস্ট্যাটিক কন্ডিশন। সো বানানটা কিন্তু আমরা ভাইয়া অবশ্যই খেয়াল রাখবো যে এটা কি হোমিওস্ট্যাটিক আছে না হিমোস্ট্যাটিক দিয়ে দিছে। তাহলে দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, তোমরা একটু নোট ডাউন করো। এখানে কি হবে, হোমিওস্ট্যাটিক কন্ডিশন বজায় রাখতে কে সাহায্য করছে, কোষ সাহায্য করছে। ওকে, বাকি বৈশিষ্ট্যগুলো কিন্তু এটিএম লেখা আছে, মানে তোমাকে অবশ্যই ভাইয়া মনে রাখতে হবে, খুব সহজ। তুমি একবার রিডিং পড়ো এবং তোমার খাতা একটু নোট করে নাও। আমরা খুব ধারাবাহিকভাবে কিন্তু আমাদের বইয়ের প্রত্যেকটা টপিক নিয়ে ভাইয়া আলোচনা করব, এবং আলোচনার যে গ্যাপিংগুলো থাকবে প্লিজ ভাইয়া তোমরা পুরো অধ্যায়টা কিন্তু চলে রিডিং পড়বা, তাহলে তোমাদের আর কোনো গ্যাপ থাকবে না, যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবা। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছি কোষের প্রকারভেদে। তাহলে কোষের প্রকারভেদে যাওয়ার আগে দিয়ে তোমরা একটু স্মরণ করো তো, আমরা কোষের যে ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছিলাম সেখানে দুটি কিওয়ার্ডের কথা বলেছিলাম, একটি হচ্ছে কার্যগত একক আর একটা হচ্ছে গঠনগত একক, মনে আছে তো? তাহলে এই দুটি কিওয়ার্ড ব্যবহার করে আমরা এখন কোষের প্রকারভেদ তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা দেখো সেল এটাকে তাহলে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে কার্যগত আর একটা হচ্ছে গঠনগত। গঠনগত আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আর কার্যগতভাবে আমরাও দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে দেহ গঠনে অংশ নিচ্ছে তাকে আমরা বলি দেহকোষ, আরটা হচ্ছে জনন অঙ্গ গঠনে সাহায্য করে সেটাকে আমরা বলবো জনন কোষ। এবং জনন কোষ আবার দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। একটা কথা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড, অন সেটস অফ ক্রোমোসোম এই জনন কোষে বিদ্যমান থাকে। তাই আমরা জনন কোষকে সর্বদাই কি বলবো, সর্বদাই হ্যাপ্লয়েড বলবো। ওকে, দেহকোষ প্রাণীভেদে উদ্ভিদ ভেদে কি হয়, হ্যাপ্লয়েড হতে পারে, ডিপ্লয়েড হতে পারে। সাধারণত নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ বা প্রাণী রয়েছে সেগুলোর দেহকোষটা হচ্ছে কি হ্যাপ্লয়েড, বাট উচ্চ শ্রেণীর যে জীবগুলো রয়েছে সেগুলোর দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু কি মনে রাখতে বললাম, জনন কোষ সর্বদাই কি হবে, হ্যাপ্লয়েড হবে। আর গঠনগতভাবে আমরা কয় ভাগে ভাগ করলাম, দুই ভাগে, আদি কোষ এবং প্রকৃত কোষ। তোমরা এটা অনেক আগে থেকেই জানো। আদি এটার একটা নাম হচ্ছে প্রো, আর কোষ তাহলে কোষ আদি কোষ এই নামকরণটা করা হয়েছে, এদের হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়ার যে আবরণী রয়েছে তার মধ্যে নিউক্লিয়ার বস্তুগুলো সীমাবদ্ধ থাকে না, তারা পুরো সেল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ব্যাপ্ত থাকে। তাই নিউক্লিয়াসটাকে কি বলা হয়, সুগঠিত নয়, এই টার্মটা ইউজ করা হয়। সো যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয়, আদি অবস্থানে রয়েছে, সো এটার নামকরণ হচ্ছে প্রো ক্যারিওটিক সেল। প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওট মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট, সেল মানে হচ্ছে কোষ। তাহলে আদি কোষের ইংরেজি নাম হচ্ছে প্রো ক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষ, এখানে নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে, সো এটার নাম হচ্ছে প্রকৃত কোষ। এটাকে আমরা বায়োলজির ভাষায় বলে থাকি ইউ মানে হচ্ছে প্রকৃত, তাহলে ইউ ক্যারিওটিক সেল, প্রকৃত কোষ। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রায় এসে থাকে, সেটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য প্লিজ তোমরা খাতায় একটু নোট ডাউন করো। আমি এখন আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে চারটি পার্থক্য তোমাদের সামনে বলবো। কেন? কারণ সৃজনশীল খ নাম্বার কোশ্চেনে আসবে, অবশ্যই 2 মার্কের এই কোশ্চেনের উত্তরে আমাদেরকে কয়টা পার্থক্য লিখতে হবে, 4টা পার্থক্য লিখতে হবে। তাহলে পার্থক্য নাম্বার 1 আমরা ইতিমধ্যে বলে ফেলেছি,
যে আদি কোষে কি থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। একটু খাতায় নোট ডাউন করো, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না বা প্রকৃত নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। 2 নম্বর পার্থক্য, আদি কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, প্রকৃত কোষে রাইবোজোম ছাড়াও বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান। আমি আবার বলছি, আদি কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, প্রকৃত কোষে রাইবোজোম ছাড়াও বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান থাকে। আদি কোষে যে রাইবোজোম আমরা দেখতে পাই সেটি হচ্ছে 70S প্রকৃতির রাইবোজোম। 70S প্রকৃতির রাইবোজোম। বন্ধুরা, এই যে এস, এটি হচ্ছে ভেদবার্গের একক, ঠিক আছে? বিজ্ঞানের নাম ভেদবার্গ, উচ্চারণ ভেদবার্গ হলেও নামের শুরুতে এস রয়েছে। সো আমরা এই এককটাকে কি দ্বারা প্রকাশ করছি? এস দ্বারা প্রকাশ করছি। ডিটেলস আমরা রাইবোজোম যখন পড়াবো তখন তোমাদেরকে বলবো। আপাতত জেনে রাখো 70S প্রকৃতির রাইবোজোম কোথায় থাকে? আদি কোষে থাকে, আর প্রকৃত কোষে থাকে হচ্ছে 80S প্রকৃতির রাইবোজোম। তাহলে একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S থাকে হচ্ছে আদি কোষের রাইবোজোম এবং 80S হচ্ছে প্রকৃত কোষের রাইবোজোম। তাহলে 3টা পার্থক্য হয়ে গেল। 4 নম্বর পার্থক্য হচ্ছে আদি কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়, আর প্রকৃত কোষে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়। আবার বলছি, আদি কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয় যেমন ব্যাকটেরিয়া, আর প্রকৃত কোষে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় কি হয়? কোষ বিভাজন হয়। তাহলে এই 4টা পার্থক্য পরীক্ষায় যদি আসে, ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা সবাই তোমাদের খাতায় নোট ডাউন করেছো এবং তোমরা খুব সহজেই পরীক্ষা যদি এসে থাকে তাহলে অ্যান্সার করতে পারবে। তাহলে এই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে ঠিক এরপর থেকে আলোচনা শুরু হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।